ঐতিহাসিকেরা বলছেন যে রাজা লক্ষণ সেন এইখানে যে পেছনের দরজা ছিল সেটা থেকে বের হয়ে এই সামনে খাল ছিল, সেই খালে ছোট নৌকায় করে উনি চলে গেছিলেন পুনর্ভবা নদীতে। সেই পুনর্ভবা নদীতে করে উনি বিক্রমপুরে চলে যান। সেই প্রাসাদটি যে এটি ছিল, এটি আমাদের কাছে দৃঢ়ভাবে প্রতীয়মান হয়। আর এই প্রাসাদে বসেই রাজা লক্ষণ সেন খাওয়া দাওয়া করছিলেন, আর এই মুহূর্তে আক্রমণ করেছিলেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি। বন্ধুরা, এবার আমাদের গন্তব্য বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর। এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন চাঁপাইনবাবগঞ্জের ছোট সোনা মসজিদ। আমার ভ্রমণ সাথী মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল সামাদ সাহেবকে এবার বিদায় দিয়ে আমি আরেক শিক্ষক মহাশয় আবদুল্লাহ সাহেবের সাথে রওনা দিলাম রহনপুরের উদ্দেশ্যে। চাঁপাইনবাবগঞ্জ থেকে রহনপুরের দূরত্ব প্রায় 30 কিলোমিটার। প্রায় 20 কিলোমিটার পথ আমরা অতিক্রম করে ফেলেছি। এবার আমরা অতিক্রম করছি মহানন্দা নদী। রাস্তাঘাট সবকিছুই যেন একই রকম লাগছে, মনে হচ্ছে যেন মুর্শিদাবাদেই ঘুরছি। অবশেষে 30 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমরা পৌঁছে গেলাম রহনপুরে। আর এখানেই অপেক্ষা করার কথা ছিল আনোয়ারুল হক সাহেবের। আমাদের একজন যেমন বাংলাদেশের বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটার রয়েছেন সালাউদ্দিন সুমন, আর একজন তেমন আমাদের রয়েছেন রহমানি, যার ভিডিও আমি সত্যিই খুব ভালোবাসি। ওনার ভিডিও থেকেই পরিচয়, আজকে সামনাসামনি সাক্ষাৎ হয়ে যাবে এটা আমি ভাবিনি। ভারতবর্ষ থেকে বাংলাদেশে আসার প্রতিটা মুহূর্তে যিনি আমার সঙ্গে কমিউনিকেশন করেছেন, আমি কিভাবে আসব এবং খুব অল্প সময়ের মধ্যে আসব, তো সেই সমস্ত ব্যবস্থা করেছেন আনোয়ার সাহেব। এখন দাদা যে পরিমাণ উচ্চতা দেখছেন, এখন তো আমরা হেঁটে উঠে যেতে পারছি। আজ থেকে কয়েক যুগ আগে হেঁটে ওঠাটা মানে প্রায় অসম্ভব ছিল এবং খুব কষ্ট হতো। এটা এতটাই উঁচু ছিল, বিভিন্ন কারণে এটা ক্ষয়ে 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 আজকের এই অবস্থানে এসেছে। আমার বয়সে আমি যখন ছোটোবেলায় এখানে এসেছি, এই উপর থেকে পুরো রহনপুর দেখা যেত, ইন্ডিয়া দেখা যেত, পুরো পাহাড়ের মতো। হ্যাঁ, এত উঁচু ছিল, কিন্তু এখন ক্ষয়ে 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 এই অবস্থা, রক্ষণাবেক্ষণের অভাব সহ বিভিন্ন কারণে ক্ষয়ে গেছে। আপনারা দেখছেন যে মাটি থেকে অনেকটা উঁচুতে আমরা উঠে এসেছি, এখনও কিন্তু আমাদের যেতে হবে আর একটু উঁচুতে। কিন্তু মাটিতে এখানে যা দেখতে পাচ্ছি সেগুলো হচ্ছে প্রাচীন ইটের ধ্বংসাবশেষ। সমস্তটা পুরোটাই কিন্তু এই ছোট ছোট ইটের ধ্বংসাবশেষ। কিন্তু কি ছিল এটা? এই জায়গাটার নাম একসময় ছিল নওদিহ, যা পরবর্তীকালে হয়ে যায় নওদা। এখন বর্তমানে এটা নওদা বুরুজ হিসেবে পরিচিত। আমরা রাজা লক্ষণ সেনের নাম শুনেছি। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি যখন আমাদের বাংলা বিজয় করেন, তখন তিনি আক্রমণ করেছিলেন নওদায়, এবং আমরা পড়েছি কোনো কোনো জায়গায় বলা হয়েছে নদিয়া আক্রমণ করেছেন। কিন্তু প্রাচীন যে বইগুলি রয়েছে সেই সময়কার, তো সেখানে কিন্তু নওদিহ কথাটা ব্যবহার করা হয়েছে, এবং এই এলাকার প্রাচীন নামও ছিল নওদিহ, যা পরবর্তীকালে নওদা হয়ে যায়। আর এই সেই প্রাসাদ যেখানে রাজা লক্ষণ সেন থাকতেন বলে এখানকার ঐতিহাসিকরা মনে করেন। মাত্র 17 জন অশ্বারোহী সৈন্য নিয়ে 1204 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি নদিয়ার রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বাংলা জয় করেন। ইতিহাসের বইয়ে এই লাইনটি নিশ্চয়ই সবার মুখস্থ, যদিও এর আগের বা পরের কোনো কিছুই আমাদের ঠিক মতো জানা নেই। আসুন বন্ধুরা, ফিরে যায় সেই ইতিহাসের পাতায়, ফিরে যায় দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে, যেখান থেকে শুরু হয়েছিল আমার আজকের পথ চলা। তো কেউ বলছে ভালো ছিল, কেউ বলছে সন্ত্রাসী ছিল। আচ্ছা, ওই হিন্দুর বাড়ি ঘর মন্দির টন্দির সব ভাঙে দিছে। হ্যাঁ।
বাংলায় মুসলিম শাসনের যিনি সূচনা করেছিলেন সেই মানুষটা শায়িত রয়েছেন এখানে। এই সেই বখতিয়ার খিলজির কবর। এই যে ধ্বংসাবশেষ, যে উঁচু জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে নাকি ছিল একটা কাছারি বাড়ি। বখতিয়ার খিলজি নদিয়া বিজয় করেছিলেন তা যেমন ঐতিহাসিকভাবে সত্য, কিন্তু সেই নদিয়া কোথায় এবং তার ঐতিহাসিক ও ভৌগোলিক বিবরণ সঠিকভাবে জানা যায় না। বখতিয়ার খিলজির নদিয়া বিজয় অনেকেই পশ্চিমবঙ্গ রাজ্যের নদিয়া জেলার নবদ্বীপকেই মনে করেন। সেদিন বখতিয়ার খিলজির কবর দেখার পর মনের ভিতর অদম্য একটা ইচ্ছে জেগেছিল যে রাজা লক্ষণ সেনকে পরাজিত করে বখতিয়ার বাংলা বিজয় করেছিলেন সেই নওদিহ বা নদিয়া কোথায় অবস্থিত। ঐতিহাসিক মিনহাজের উল্লেখিত নদিয়ার অবস্থান গঙ্গা, মহানন্দা ও করতোয়ার মধ্যবর্তী এলাকায়। মিনহাজের বর্ণনায় আরও দেখা যায় নওদিহ নগরীতে নগরদ্বার ছিল, অর্থাৎ শহরটি সুরক্ষিত ছিল। রাজার বসবাসের জন্য রাজপ্রাসাদ ছিল, কিন্তু সেই আমলে কোনো প্রত্ননিদর্শন যেমন রাজপ্রাসাদ, নগরপ্রাচীর, নগরদ্বার, উপাসনা মন্দির, দুর্গ ইত্যাদির কোনো চিহ্ন বা ধ্বংসাবশেষ আজ পর্যন্ত উদ্ধার হয়নি নবদ্বীপ অঞ্চল থেকে। তবে নবদ্বীপ শহর থেকে কয়েক কিলোমিটার দূরে প্রাচীন ধ্বংসাবশেষ পাওয়া যায়, যা বল্লাল ঢিপি নামে পরিচিত। ঐতিহাসিকদের মতে এটি সেন আমলে নির্মিত হয়েছিল। মতান্তরে কেউ কেউ এটিকে প্রাচীন কোনো বৌদ্ধ স্তূপের অংশবিশেষও মনে করে থাকেন। বলা হচ্ছে, ইতিহাসবিদরা কেউ কেউ দাবি করছেন যে লক্ষণ সেনের প্রাসাদ। মানুষজন, এখানকার যারা আশেপাশে মানুষজন রয়েছেন, সহজ সরল মানুষজন, তারা বিশ্বাস করেন লক্ষণ সেনের প্রাসাদ না এটা। ওনারা জানতেন যে জিন এক রাতে এটা তৈরি করে দিয়েছে, পাহাড় এক রাতে পাহাড় তৈরি করে দিয়েছে, পরে আজান হয়ে গেছে, এই জন্য বাকি কাজ করতে পারে নাই, জিনরা চলে গেছে। এলাকার মানুষজন জানে। বিরাট আকারের এই এলাকার উত্তর ও পূর্ব দিকে আছে মজে যাওয়া পরিখা। এর লাগোয়া দক্ষিণে আছে প্রশস্ত ও গভীর নিম্নভূমি। অনেক ঐতিহাসিক মনে করেন এই নিম্নভূমিই ছিল দূর অতীতে পুনর্ভবা নদীর পরিত্যক্ত খাত। পুনর্ভবা নদী বর্তমানে প্রায় 1.5 কিলোমিটার পশ্চিম দিকে সরে গেছে। নওদা বুরুজটির মাটি থেকে উচ্চতা প্রায় 50 ফুট। খালি চোখে দেখলে সহজে বোঝা যায় না যে এতে মন্দির বা স্তূপ জাতীয় কোনো অট্টালিকার ধ্বংসাবশেষ লুকিয়ে আছে। এই স্থানের বিভিন্ন দিকে ছড়িয়ে ছিটিয়ে আছে ছোট বড় নানান ঢিপি, যা কোনো এক সময় কোনো স্থাপনার অংশ ছিল বলাই যেতে পারে। যদিও নিয়মিত ইট পাথর হরণকারীদের দৌরাত্মে তা এখন ক্ষয়প্রাপ্ত। এই যে নওদা বুরুজ বা শাহ বুরুজ বা শাহ বুরুজ বা আমাদের লক্ষণ সেনের প্রাসাদই বলি না কেন, এখানে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিন্তু সেই প্রাচীন স্থাপত্যের ধ্বংসাবশেষ। অবহেলায় পড়ে রয়েছে, অবহেলায় অনাদরে পড়ে রয়েছে। দেখুন, লোকের বাড়ির পিছনে যে ড্রেন, সেখানে পড়ে রয়েছে কেমন সুন্দর একটা হয়তো সেই সময়কার কোনো বড় স্থাপনার তার দরজার অংশবিশেষ বা অট্টালিকার কোনো অংশবিশেষ। তো এইভাবে ছড়িয়ে আছে। এমনকি এখানে যে উঁচু জায়গাটা যেটা রয়েছে, পুরো আপনারা দেখুন এখানে সমস্ত কিন্তু সেই প্রাচীন ইটের ধ্বংসাবশেষ, সবই সেই টুকরো 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 টুকরো। এলাকায় মানুষ বসবাস করছে, তাদের নিজেদের মতো ঘরবাড়ি করে নিয়েছে। এই তারা কিন্তু মাটিতে নেই, তারা কিন্তু উঁচু জায়গাটাতেই রয়েছে। এই পুরো এলাকাটাই ছিল কিন্তু সেই, যদি আমরা মনে করি এটা একটা বিরাট প্রাসাদ ছিল, তাহলে সেই প্রাসাদেরই অংশ ছিল এই পুরো এলাকাটা। সুষ্ঠু পরিকল্পনা ছাড়াই নানান সময়ে এই নওদা বুরুজে খনন কার্য চালানো হয়েছিল। রাজাদের ইটের তৈরি বাড়ি। একদম 1964 খ্রিস্টাব্দে তৎকালীন নবাবগঞ্জ মহকুমা প্রশাসক এই স্থান থেকে বেশ কিছু প্রত্ন সামগ্রী সংগ্রহ করেছিলেন। বুরুজের একটি অংশ খনন করার পর একটি দরজা পাওয়া যায়। দরজার ভেতরের অংশ খনন করে একটি বৌদ্ধ মূর্তি, একটি গণেশ মূর্তি এবং বেশ কিছু মুদ্রা পাওয়া গিয়েছিল। কত ইট, দেখেন ইটগুলো, কত ইট, প্রচুর ইট, অনেক ইট, ট্রাকের পর ট্রাক ভ্যান নিয়ে যাচ্ছে, তাও শেষ হচ্ছে না। এই এলাকা থেকে বহু পূর্বে বিষ্ণু, সূর্য, শিব প্রভৃতি দেবদেবীর মূর্তিও আবিষ্কৃত হয়েছে বলে ইতিহাস সাক্ষ্য দেয়। মৃৎশিল্পের অসংখ্য নিদর্শন, অলঙ্কৃত ইট, বিচিত্র নকশাযুক্ত পোড়ামাটির ভাস্কর্যও পাওয়া গেছে এই এলাকা থেকে। নওদা বুরুজ থেকে উদ্ধারকৃত হিন্দু দেবদেবীর মূর্তির একচেটিয়া আধিক্য দেখে ধারণা করা যেতেই পারে যে একসময়
খুব সম্ভবত একাদশ বা দ্বাদশ শতাব্দীতে এই স্থানে হিন্দু ধর্ম ও সংস্কৃতির যথেষ্ট প্রাধান্য ছিল। গেঁথে আছে। যে থাম বা পিলার ছিল প্রাসাদের, হ্যাঁ, পাথরের ব্যবহার ছিল, তো ইটের সঙ্গে পাথরগুলো দিত, তারই অংশ। মাটির তলায় আরও আছে, এটুকু বেরিয়ে আছে। এখানে একটা ডিজাইনও আছে, এদিকে একটা এরকম ছকনা ডিজাইন, এবং যেগুলো আমরা দেখছি মানে মসজিদ বা বিভিন্ন জায়গাতে মন্দিরে যেগুলো দেখছি যে এরকম পরপর পাথর সাজিয়ে পুরো এলাকাটা রয়েছে নানা রকম। আমরা এখানে মনে হচ্ছে যেন রাস্তার উপরে ইটের বা বোল্ডারের সমস্ত ছড়িয়ে দেওয়া হচ্ছে, তা না। রাজপ্রাসাদের যে এলাকাটা, যদি আমরা ধরেই নিই এই এলাকাটা একটা রাজপ্রাসাদ ছিল বা রাজা লক্ষণ সেনের প্রাসাদ ছিল, পুরো এলাকায় যে জনবসতিটা রয়েছে, রাস্তাঘাট সবটাই কিন্তু সেই ইটের টুকরো। মানে আপনি মাটিতে হাত দিলেই যা আপনি হাতে পাবেন সেটাই হচ্ছে প্রাসাদের ইট। চারিদিকে আমি কোথায় বাদ দেবো, এমনকি এখানকার মানুষের যে ঘরবাড়ি রয়েছে, দেওয়ালে সব কিন্তু এই ছোটো ছোটো ইট কিন্তু মাটির সাথে মিশে রয়েছে। এবং এখানে দেখলেন একটু আগে দেখালাম যে পাথর, শুধু চারিদিকে মানুষ বসারও ব্যবস্থা করেছে। দেখুন সামনে দেখাচ্ছি আমি, তো এখানেও রয়েছে সেই পাথর। তো বোঝাই যায় যে বিরাট প্রাসাদ, তার যে ইটের জমা করে রেখেছে, একদম প্রচুর ইট এখানে জমাও করে রয়েছে। বোঝা যায় যে প্রাসাদ তার ধ্বংসাবশেষ, এবং তার যে পিলার সব কিছু এখানে গোটা এলাকাটাই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। অথচ এবং এখনও পর্যন্ত যে জায়গাটা রয়েছে, যে টিলার উপরে আমরা উঠেছিলাম, টিলা তো নয়, প্রাসাদেরই ধ্বংসাবশেষ, সেটা খুঁড়ে বের করলে কিন্তু প্রচুর ইতিহাস বেরিয়ে আসবে, যা আজও অন্ধকারে রয়েছে। এবং আজও আমরা আনুমানিক বলে চালিয়ে দিই, সেটা কিন্তু সত্যটা বেরিয়ে আসবে সবার সম্মুখে। এখানকার ঐতিহাসিকরা কিংবা আমি যতটুকু পড়েছি যে বড় বড় ঐতিহাসিকেরা এইখানকার মানে কিছু বৈশিষ্ট্য, কিছু আলামত ব্যাখ্যা করেছেন। ব্যাখ্যা করে তারা বলছেন যে এইখানে রাজা লক্ষণ সেনের প্রাসাদ ছিল। ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি এই স্থানেই লক্ষণ সেনকে আক্রমণ করেছিল। যদিও এটা নিয়ে মত দ্বিমত আছে। কেউ কেউ বলছেন যে এইখানে যে রাজা লক্ষণ সেনের প্রাসাদ ছিল, এই পুরো উপজেলাটি, এবং এর পাশে আপনার নওগাঁ আছে, আরও কয়েকটি উপজেলা আছে, পুরো উপজেলা এখনও মাটি খুঁড়লে যে সমস্ত প্রত্ন সম্পদগুলো পাওয়া যাচ্ছে, সেগুলোর ব্যাখ্যা করেও ওনারা বোঝাচ্ছেন যে আমরা যে নবদ্বীপের কথা বলা হচ্ছে বা এটা ওখানে বলা হচ্ছে যে এখন পর্যন্ত এখানে মন্দির ছাড়া ওই রকম কোনো প্রত্ন সম্পদ পাওয়া যায় নাই, কিন্তু এইখানকার প্রতি ইঞ্চি মাটিতেই মানে মাটি গর্ত করলেই সেই প্রত্ন ইতিহাসগুলো বের হয়ে আসে। তো এটা নিয়ে মত দ্বিমত রয়েছে। এবং এইটা যে একটা প্রাসাদ ছিল সেটা প্রমাণ করার জন্য খুব বেশি প্রত্নতত্ত্ববিদ বা খুব বেশি পড়াশোনা করা যে লাগবে তা না। যে কেউ এসে যদি দৃষ্টি দেয় এই পাহাড়ের প্রতি, এই টিলার প্রতি, এই যে দেখুন ইটগুলো দেখেই বোঝা যাচ্ছে যে এখানে একটা গাঁথনি, যে গাঁথনিগুলো সাধারণত প্রাসাদে দেওয়া হয়। আপনাকে আরেকটা জিনিস দেখাবো দাদা, যদি মাটি দিয়ে না চেপে যায়। এই যে দেখুন এখানকার ইটগুলো এবং ওই দিকের ইটগুলো দেখুন, পার্থক্য আছে। হ্যাঁ, এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে যে কোনো ছাদের উপরে সম্ভবত এই ঢালাইটা দেওয়া হয়েছিল। এবং এই যে চারপাশটা দেখছেন, এইখানে কিন্তু যে শুধুমাত্র প্রাসাদ বা কোনো স্থাপনা বা ঐতিহাসিক যে কোনো স্থাপনা হোক যে ছিল এইখানে, শুধু তা নয়, আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এর ঠিক ডানে বামের সামনে যে জায়গাগুলো দেখছেন এখন দখল হয়ে গেছে, ঘর বাড়ি হয়ে গেছে, মানুষে পরিপূর্ণ। আমরাই আমাদের ছোট বয়সে দেখেছি এটা ফাঁকা ছিল, এবং এত বড় না, কিন্তু ছোট ছোট টিলা সেখানেও ছিল, এবং এইরকম ইট বিভিন্ন রকম জিনিসপত্র কিন্তু সেখানেও পাওয়া যেত এই চারপাশটাতে। এই ধানের যে জমিগুলো রয়েছে এগুলো খনন করতে গিয়ে সেই পুরনো আমলের মৃৎপাত্র, পয়সা, এইখান থেকে দরজা পর্যন্ত আবিষ্কার হয়েছে, মানে দরজা পর্যন্ত পাওয়া গিয়েছে, স্থানীয় মানুষজন পেয়েছেন। বিশাল রাজকীয় দরজা, আরবি লেখা মুদ্রা, তারপরে বিভিন্ন ধরনের বিভিন্ন দেবদেবীর প্রাচীন মূর্তি, কোষ্ঠী পাথরের মূর্তি। এইখান থেকে এই নিচ থেকেই আপনার কিছুদিন আগেও কোষ্ঠী পাথরের মূর্তি পাওয়া গেছে, এবং সেটা প্রশাসন নিয়ে গেছে। মাটি গর্ত করলে তারা বাড়ি করার জন্য যখন মাটি গর্ত করে এগুলো মূর্তি উঠে আসে। পাশাপাশি দাদা এইখান থেকে একটা নদী দেখা যেত, এখন দেখা যাচ্ছে না, পুনর্ভবা যেটা মহানন্দাতে গিয়ে ঠেকেছে, ঠিক এই সামনেই নদীটা। এই জমি থেকে খাল ছিল একটা, যেটাকে আমরা খাল বলি। ঐতিহাসিকেরা বলছেন, যদিও দ্বিমত রয়েছে, ঐতিহাসিকেরা বলছেন যে রাজা লক্ষণ সেন এইখানে যে পেছনের দরজা ছিল সেটা থেকে বের হয়ে এই সামনে খাল ছিল,
এবং খালটা আপনি দেখতে পাবেন এই রাস্তার এখন এটা পরিপূর্ণ হয়ে গেছে, রাস্তার ওপারে খাল আছে, সেই খালে ছোট নৌকায় করে উনি চলে গেছিলেন পুনর্ভবা নদীতে। এখান থেকে যেতে পুনর্ভবা নদী 10 মিনিট লাগবে, নৌকাতে করেও হয়তো 10 থেকে 15 মিনিট লাগবে। সেই পুনর্ভবা নদীতে করে উনি বিক্রমপুরে চলে যান। তো এই সমস্ত বিষয় আশয় প্রমাণগুলো, তারপর এখান থেকে আপনার মৃৎপাত্র, থালা, পয়সা, বিভিন্ন ধরনের মূর্তি, প্রাচীন অনেক কিছুই পাওয়া গেছে, তেঁতুলের বিচির মতো পয়সা, এরকম প্রাচীন সম্পদ অনেক পাওয়া গেছে। এবং এগুলো এখান থেকে প্রত্নসম্পদের সঙ্গে যারা জড়িত প্রশাসন তারা নিয়েও গিয়েছেন। এবং আমরা গণমাধ্যম মারফত যেটা জানতে পারি যে সেগুলোর কিছু কিছুর আবার হদিশ পাওয়া যায় না যে কোথায় গেল, কে নিয়ে গেল। তো এই সমস্ত বিষয় রয়েছে। তবে আমাদের একটাই দাবি, আপনি হয়তো দাদা যদি পত্রিকা পড়েন বাংলাদেশের, খেয়াল করবেন যে আজ থেকে 10-15 দিন আগে বা এশিয়াটিক সোসাইটিতে, বাংলাদেশের ঢাকার এশিয়াটিক সোসাইটিতে একটা সংবাদ সম্মেলন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় এবং একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রত্নসম্পদ বিভাগের শিক্ষকেরা, যারা প্রত্নসম্পদ নিয়ে কাজ করেন, খুব অভিজ্ঞ। তারা রহনপুর নিয়ে কাজ করেছেন। রহনপুরের একজন সন্তান মাহি, উনি বিভিন্ন জায়গায় ঘুরে প্রত্নসম্পদ সংগ্রহ করেন। এই সারবুরুজ থেকে অনেক প্রত্নসম্পদ সংগ্রহ করেছেন। সেই প্রত্নসম্পদগুলো পরীক্ষা নিরীক্ষা করে এশিয়াটিক সোসাইটিতে প্রত্নতত্ত্ববিদরা সংবাদ সম্মেলন করে ঘোষণা করেছে যে আজ থেকে 2400 বছর আগে খ্রিস্টপূর্ব 200 সালে এই রহনপুরে উন্নত নগরী ছিল, উন্নত পানি ব্যবস্থা। তারা বলছেন যে এই রহনপুরে খ্রিস্টপূর্ব 200 সালে পুঁতি তৈরির কারখানা ছিল, পুঁতির কাঁচামাল এইখানেই তৈরি হতো। এখান থেকে সারা বিশ্বে, রহনপুর থেকে সারা বিশ্বে পুঁতি সরবরাহ হতো খ্রিস্টপূর্ব 200 সালের সময়। তো সব কিছু বিবেচনা করে বোঝাই যায় যে এই স্থানটি কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। কিন্তু আরেকটা আপনাকে কষ্টের কথা বলি যে এত গুরুত্বপূর্ণ একটা সম্পদ কিন্তু দখল হয়ে গেছে, চারপাশ শুধু দখল আর দখল। পবিত্র ঈদের সময় এইখানে বাঁশ খুঁটি গেড়ে প্যান্ডেল বানানো হয়েছিল, রেস্টুরেন্ট, হোটেল, বাইরে থেকে পর্যটকরা এসে এইখানে ঠিক চেয়ার বসানো হয়েছিল, টেবিল বসানো হয়েছিল, খুঁড়ে গর্ত করে বাঁশ লাগানো হয়েছিল এবং তারা 10-15 দিন ধরে এই কাজ করেছে। তো এখন দেখার কেউ নেই বা হয়তো তারা দেখছেন, আমরা বুঝতে পারছি না। তো আপনার মাধ্যমে আমরা বাংলাদেশের ইতিহাসপ্রেমীরা দাবি রাখতে চাই, এটা যাই হোক এর প্রকৃত ইতিহাসটা গবেষণা করে, যৌক্তিক খনন করে, যারা এগুলো কাজ করেন তাদেরকে দিয়ে খনন করে প্রকৃত ইতিহাসটা যেন বের হয়ে আসে। আর আরেকটা দাদা কথা আমি বলতে ভুলে গেছি যে আমরা অত্যন্ত আনন্দিত, বিশেষ করে আমি তো খুব খুশি। আমি যখন থেকে কন্টেন্ট তৈরি করা শুরু করিনি তার আগে থেকে আমি উনার আমি ভিডিও দেখতাম এবং খুব অনুপ্রাণিত হতাম উনার বাচনভঙ্গি। এবং সবথেকে যেটা ভালো লাগতো যে আমার দৃষ্টিকোণ থেকে যখন তার ভিডিও আমি দেখতাম, কন্টেন্ট দেখতাম, আমার মনে হতো যে উনি প্রচুর পড়াশোনা করে, এমনি কথা বলে না, পড়াশোনা করে কথা বলে, যেটা আমাকে খুব অনুপ্রাণিত করতো। আপনি বাংলাদেশে এসেছেন, আমাদের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন, আমাদের খুবই ভালো লাগছে। তারিখে ফিরিস্তার লেখা থেকে এবং আমাদের মিনহাজি সিরাজের তাবাকাতি নাসিরি গ্রন্থ থেকে আমরা কিন্তু জানতে পারি যে রাজা লক্ষণ সেনের সময়ে যখন আমাদের ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি যখন বাংলা আক্রমণ করলেন এবং বাংলা বিজয় করলেন, এবং সেই বইগুলি থেকে যে নওদিহ জায়গাটির কথা বলা হয়েছে এবং তার আশেপাশে যে সমস্ত এলাকাগুলি বখতিয়ার খিলজি দখল করেছিলেন বা নিজের শাসনের মধ্যে এনেছিলেন, তাতে কিন্তু এই জায়গাটি কিন্তু বারবার প্রমাণিত হয় সেই নওদা। নদিয়া বলতে যে এই যে নওদা বুরুজকে বলা হচ্ছে, এটা প্রমাণ করেছে নদিয়া থেকে নওদা হয়েছে আর কি। এটা ওনারা করেছেন, বিশেষ করে গোলাম সামাদান দানি, ঐতিহাসিক সহ রাজশাহী ইউনিভার্সিটির যে প্রফেসরেরা অনেক তথ্যপত্র আর্টিকেল রচনা করেছেন। 1965 সালে যখন এটা খোঁড়া হয়, যখন সাব ডিভিশন ছিল, তখনও এটা উপজেলা হয়নি, জেলা হয়নি, তখনকার এসডিও এটা খুঁড়েছিলেন। খোঁড়ার পর অনেকগুলো মূর্তি, বৌদ্ধ মূর্তি পেয়েছিলেন, হিন্দু মূর্তি পেয়েছিলেন, অনেকগুলো পেয়েছিলেন। এগুলো সংরক্ষিত আছে জাদুঘরে। এতে করে এখানে তেঁতুল বিচির মতো পয়সাও আমি দেখেছি, সেখানে পয়সার উপরে আরবি অক্ষর খচিত, সেগুলো দেখেছিলাম। আমার এক বন্ধু পেয়েছিলেন, ওরা সংরক্ষণ করেছেন আমি জানি না। তবে এই সমৃদ্ধ অঞ্চল বলতে যা বোঝায়,
রহনপুরের ভৌগোলিক তাৎপর্যর সবটুকুই কায়সার রহমানী ভাই কিছুক্ষণ আগে বললেন, যে প্রত্নসম্পদ প্রাচীন যুগের যেগুলো পাওয়ার বৈশিষ্ট্য এবং এইগুলো সুলতানি আমলের আগে এবং পরের যে এগুলোর শাসন প্রশাসন যেগুলো ছিল সেগুলোর সবগুলো ভৌগোলিক অবস্থান, নদী অববাহিকা, যেমন এখানে পূর্ণভবা মহানন্দার অববাহিকা, প্রাচীন সভ্যতা গড়ার যে ভৌগোলিক অবস্থান, সব মিলিয়ে এই স্থানটিকে নির্দেশিত হয় যে ঝাড়খণ্ড হয়ে যে ইখতিয়ারউদ্দিন মোখতারকুলি বিহার হয়ে যে আক্রমণ এখানে করেছিলেন, সেই প্রাসাদটি যে এটি ছিল, এটি আমাদের কাছে দৃঢ়ভাবে প্রতীয়মান হয়। এটুকুই আমাদের ধারণা এবং এগুলো নিয়ে গবেষণা অব্যাহত আছে। এবং মানুষদা যেখানে এসেছেন, আমাদেরও দৃঢ় বিশ্বাস যে এই প্রাসাদটি বহু উঁচু ছিল, দিলে ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে দিনে দিন। এটা বহু উচ্চ ছিল, অনেক দূর পর্যন্ত দেখা যেত। এখন অনেকগুলো ক্ষয়িষ্ণু হয়ে যাচ্ছে বিভিন্ন কারণে। সরকারের দৃষ্টি আকর্ষণ করছি আমরা এখান থেকে, যেগুলো এখানকে আরও এগুলো যে সংরক্ষণের ব্যবস্থা সরকার নেন এবং আরও গবেষণা, আরও প্রত্ন উৎখনন করে এগুলোর ইতিহাস যেন আরও বেরিয়ে আসে, সে ব্যবস্থা নিলে দেশ এবং জাতি উভয় উপকৃত হবে। ঐতিহাসিক প্রমাণ আমাদের বিশেষ করে তারিখি ফিরিস্তার এবং আমাদের মিনহাজি সিরাজে তাবাকাতে এই নাসিরি গ্রন্থ থেকে আমরা কিন্তু সেই সমস্ত প্রমাণগুলি আমরা পাই এবং যা যথেষ্ট বিশ্বাসযোগ্য। এই সেই স্থান, এই সেই প্রাসাদ যেখানে রাজা লক্ষণ সেন বসবাস করতেন। আমার এই ভিডিওর মাধ্যমে আমি বাংলাদেশ সরকারকে একটাই কথা বলতে চাই, জায়গাটি খনন করুন। আজকে যে বিশাল উঁচু জায়গা জুড়ে যে একটা প্রাসাদ মাটির তলায় চাপা পড়ে আছে, হয়তো এর অভ্যন্তর থেকে বেরিয়ে আসবে অনেক প্রত্ন সামগ্রী, যা আমাদের সন্দেহ নিরসন করবে এবং ইতিহাসের একটা নতুন দিক খুলে দেবে। এটুকুই আমার বলার আজকের এই ভিডিও থেকে। রাজা লক্ষণ সেন যৌবনে বীর ও দক্ষ যোদ্ধা এবং ব্যক্তিগতভাবে প্রজাবৎসল ছিলেন, কিন্তু পূর্ব থেকে চলে আসা রাজনৈতিক ও সামাজিক অধঃপতন তিনি রোধ করতে পারেননি। প্রজা সাধারণ যেমন সেনা শাসনের প্রতি বীতশ্রদ্ধ হয়ে পড়েছিল, তেমনি শাসন ক্ষমতার ভিতরেও ঘুণ ঢুকে যায়, যা রাজার অজ্ঞাতেই ধসে পড়ার অপেক্ষায় ছিল। লক্ষণ সেনের শাসনকালে যত মহিমা, তার সবখানি ম্লান হয়ে যায় রাজার দুর্ভাগ্যজনক পরিণতির কারণে। যাই হোক বন্ধুরা, ফিরে চললাম নওদা বুরুজ থেকে। সত্যিই এই স্থান রাজা লক্ষণ সেনের প্রাসাদ নাকি ছিল কোনো বৌদ্ধ বিহার, সে সব কিছুই নির্ভর করছে পরবর্তী প্রত্নতাত্ত্বিক খনন কার্য ও তার প্রমাণাদির উপর। আজকের ভিডিও এখনকার মতো এখানেই শেষ করলাম। দেখা হবে পরবর্তী পর্বে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।